সারা দেশে ভোট চুরি করছে বিএনপি। তারেক রহমান গ্রেপ্তার হয় ভোট কেন্দ্রে গিয়ে জামায়াতের কপাল খুলে। দর্শক দেখতে পাচ্ছেন গোপনে ভোট দিচ্ছে বিএনপি, অন্যদিকে তারেক রহমান এই মুহূর্তে ভোট কেন্দ্রে এসেই বিপদের মুখে পড়েন আজকে। এদিকে আজ সারা দেশের অসংখ্য ভোট কেন্দ্রে বিএনপি ভোট চুরি করছে। তারেক রহমান বিপদের মুখে পড়ে এই অপরাধে সেনাবাহিনীর অভিযানে অসংখ্য বিএনপি নেতাকর্মী আহত, অন্যদিকে জামাতের কপাল খুলে। ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছে, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কে বলছে? বলতেছে যারা ভোট করতে লিস্ট করতেছে আর কি। আমাদের যেন একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হয়, এই জন্য আমি সবার কাছে যাবো এবং আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। স্যার এবারও কিন্তু স্যার উত্তরাতে আমরা দেখেছি যে ভোট একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। কোথায়? উত্তরাতে স্যার। বাংলাদেশ প্রতিদিনে এবার স্যার আজকে মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। ভয়ভীতিটা চলছে। অনেক বছর পরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। 2001-এর পরে কোনো ভালো নির্বাচন হয় নাই যেটা অংশগ্রহণমূলক ছিল। তো দেশে কিন্তু আপনার ভোট দেবার যে কালচার, দীর্ঘ প্রতিজ্ঞার পর দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল দীর্ঘ কয়েক যুগ পর আজকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কিন্তু এই নির্বাচনে বিএনপি কর্মীরা অস্থিতিশীল পরিবেশ ঘটায় অনেক জায়গায়। অনেক নেতা কর্মীরা অনেক বক্তব্য দিচ্ছে, একদিকে জামাত ইসলামের আমির, অন্যদিকে তারেক রহমান। বিশেষ করে তারেক রহমান আজকে কঠিন বিপদের মুখে পড়ে যে বিএনপি অনেক কর্মীরা অনেক কেন্দ্রের মধ্যে অনেক ঘটনা ঘটায় এবং সারা দেশের নির্বাচনের পরিস্থিতি একটা অস্থিতিশীল পরিবেশে যায় একটা মুহূর্তে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে নির্বাচনের পরিস্থিতি কি এবং তারেক রহমান তার যে খারাপ অবস্থা হয়, এই অবস্থা হওয়ার পর বিএনপি কর্মীরা আজকে কি করছে, এই বাংলাদেশের নির্বাচন নিয়ে সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে দেখতে পারবেন। চাঞ্চল্যকর যেই ঘটনাগুলো ঘটতেছে সারা দেশে সবকিছু আমরা দেখানোর চেষ্টা করব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে ভোট দিচ্ছেন। আমরা সেই খবরটি সরাসরি দর্শকদেরকে জানাতে চাই। তিনি তার কেন্দ্রে পৌঁছে গেছেন এমন খবর আমরা এরই মধ্যে পেয়েছি এবং তিনি এখন কেন্দ্রে প্রবেশ করবেন, তিনি তার ভোট দেবেন, সেটি আমরা জানতে পারছি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে এবং একই সাথে তারেক রহমান, আপনারা জানেন, গুলশান ঢাকা 17 আসনে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি এবার ভোট দিবেন গুলশানে। এবং আমি দেখতে পাচ্ছি তিনি তার পরিবারের সদস্য অর্থাৎ তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান, তাদেরকে নিয়েই তিনি এই মুহূর্তে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। তিনি গুলশানে ঢাকা 17 আসনে শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন আভাস তিনি এসেই দিয়েছিলেন, যে কারণে তিনি যখন বাংলাদেশে 17 বছর পরে ফেরার পর তিনি যখন নিজের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন তখনও কিন্তু তিনি নিজের যে এলাকা সেটি গুলশানে তার বর্তমান ঠিকানা দিয়েছিলেন এবং যে কারণে কিন্তু তিনি গুলশানেই ভোটাধিকার প্রয়োগ করছেন। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু ভোট দিচ্ছেন আরেকটি কেন্দ্রে। আমরা সেই ছবিও কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। তারেক রহমানকে ঘিরে এক ধরনের মানুষের ভিতরে এক ধরনের, আমি দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের এক ধরনের ভিড় রয়েছে। দেশি বিদেশি গণমাধ্যমের যারা কর্মী তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কথা বলার চেষ্টা করছেন। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোট দিচ্ছেন এবং সেই কেন্দ্রে প্রবেশের পর থেকেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা ভিড়, গণমাধ্যম কর্মীদের আগ্রহ রয়েছে। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে গুলশান 2 নম্বরের 86 নম্বর অবস্থিত, যেটি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে ভোট দেবেন। এটি ঢাকা 17 আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে এক ধরনের, এই আসনটি নিয়ে অনেক ধরনের আলোচনাও হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই আসনের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে বেশ কিছু ছোট ছোট ঘটনাও ঘটেছে, যেগুলো আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি। এবং তারেক রহমান কিন্তু শুধুমাত্র যে ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিনিসটি তেমন না, এটি তার বর্তমান ঠিকানার কারণে তিনি এখানে ভোট দিচ্ছেন। কিন্তু একই সাথে কিন্তু তার পৈতৃক নিবাসী বগুড়া 6 আসন, সেখান থেকেও তিনি ধানের শীষের প্রতীকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই ধারাবাহিকতায় আজকে তিনি সকালেই ভোট দেবেন। প্রার্থীরা যেভাবে বিভিন্ন সময় ভোট দিচ্ছে সেটি গণমাধ্যম কর্মীরা যেহেতু আগে থেকেই জেনেছিলেন, সেই হিসাবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তিনি ভোট দেবেন, আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি জানাবো। এবং আপনারা জানেন যে এর আগে আমরা দেখেছি জামাতের আমির, তিনিও ভোট দিয়েছিলেন। এখন তারেক রহমান ভোট দিচ্ছেন। বড় দুই দলের বড় দুজন নেতারাই আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে রাজনৈতিক দল, তাদের যারা প্রতিনিধি তারা কিন্তু ভোট দিয়েছেন। দীর্ঘ
প্রতিজ্ঞার পর দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যে সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, এর জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখবো। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা করতে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এর সাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। আমি কোন ধরনের সংখ্যা কি আছে ভোট নিয়ে এখন পর্যন্ত কি? আমি কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখবো, সারা দেশের খবর নেব। আমার কথা হচ্ছে আপনি লিখে রাখতে পারেন, স্বাক্ষর তো নিজে ওখানে করতে বলছেন, স্বাক্ষর করেন। কারণ ভোট গণা, ভোট আপনি তাকে, ভোট তো সে করেনি, ভোট আপনি করেছেন, আপনি বলেছেন সই করতে, তাই সে করেছে। আমাদের সাইন করে ছেড়ে তো আপনি, আমি বুঝতে পারিনি, আমি শুধু বলেছি ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত 23টি ফলাফল শীট উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ 4 আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের আগের রাতে এসব ফলাফল শীট উদ্ধার করা হয়। এই যে যা যা দেখা যাচ্ছে বা দেখলেন তা গত রাতে হয়ে গেছে। আপনারা কি এখন ভোট দিতে যাচ্ছেন কিংবা যাওয়ার ইচ্ছে আছে? লাভ নেই, হয়তো গিয়ে দেখবেন যে ভোটটি আপনার রাতেই দেওয়া হয়ে গেছে। শুধু শুধু কেন ভোট কেন্দ্রে গিয়ে মারধর খাবেন কিংবা বেঘরে প্রাণটা দেবেন বলুন? রাতে কিন্তু টাকার খেলাও হয়েছে, ভাগ পেয়েছেন আপনি। আর আজকে দিনভর চলবে অস্ত্রের খেলা। অতএব প্রাণটা নিয়ে ঘরে থাকুন, কি আর করবেন। 2018 সালে সর্বশেষ যখন সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলো, তখন নির্বাচনে পরাজিত পক্ষটি ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত বলে গিয়েছে যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। আপনি মনে করুন ব্যারিস্টার কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতারা সেদিন ভোট নিয়ে সন্ধে পর্যন্ত কিছু না বললেও রাত গভীরে তারা ভোট কারচুপির অভিযোগ আনেন। কিন্তু দিনের ভোট রাতে হয়ে গেছে, এই কথা চাউর হয় সরকার গঠনের বেশ অনেক দিন পর, যদিও কোনো পক্ষই কোনো প্রকার প্রমাণ হাজির করতে পারে না। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এমন এক নির্বাচন করছেন, 11 তারিখ সন্ধে রাত থেকেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে সিল মারার শয়ে শয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এভাবেই মেটিকুলাসলি নির্বাচনের আয়োজনটি উনি সম্পূর্ণ করে ফেলছেন ওয়াকার ইউনূস মিলিত শট। 2018 সালের নির্বাচনকে দেশের রাজনৈতিক অভিধানে রাতের ভোট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অভিযোগ ছিল দিনের আলো ফোটার আগেই ব্যালট বাক্স ভরে ফেলার। সেবার অভিযোগগুলো কানে এসেছিল, শুধু কেউ তার প্রমাণ দিতে পারেনি। কেবল বিবিসি বাংলার এক সাংবাদিক চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে রাতে ব্যালট বাক্স নিয়ে যেতে দেখেছিলেন বলে দাবি করেন। ব্যাস এটুকুই। বিবিসির সেই সাংবাদিককে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছে। যত বেলা গড়াবে আমরা ততই বিজয়ের দ্বার প্রান্তের দিকে আমরা যেতে থাকবো। আমরা কোনো সহিংসতা, শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। সকাল থেকেই আপনারা দেখছেন, সকাল থেকে লাইন, সকাল 7টা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে, ভোট দিচ্ছে এবং দীর্ঘদিন 1.5 দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা আগ্রহ ছিল। এবং বিশেষ করে জেনারেশন জেড তারা কখনোই ভোট দিতে পারেনি। এবং 2000 এবং এটা প্রায় আমাদের আমার আসনের অন্তত হচ্ছে 1 লক্ষ ভোটারের নতুন ভোট, 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা। তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ সবাই উৎসাহে ভোট দিতে আসবে। তবে যেটা হয়েছে যে আমরা গত 2 দিন দেখেছি যে ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর
জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যে আমার বিরুদ্ধে যদি ভোট দেওয়া হয় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এই ধরনের বক্তব্য দিয়ে হচ্ছে ভয়ভীতি দেখানোর একটা প্রচেষ্টা ছিল। একই সাথে সাথে আমরা গতকাল দেখেছি যে যারা জুলাইয়ে আপনার হচ্ছে দেবিদারে গুলি করেছে, হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ইয়াসিন সাব্বির রুবেলদেরকে হত্যা করেছে, রুবেল ভাই বিএনপির নেতা ছিলেন, ওনাদেরকে হত্যা করেছে, তারা আবার হচ্ছে তারপর হচ্ছে ঋণ খেলাপি যিনি আছেন তারা একসাথে হচ্ছে ভোট যেন সুষ্ঠু না হয়, ভোট যেন মানে উৎসবমুখর পরিবেশটা যেন বজায় না থাকে, সেটা তারা চেষ্টা করছে। গতকাল সেটা আমরা বলেছি। এই তো আশা করি বেলা গড়ানোর সাথে সাথে যত বেলা গড়াবে আমরা ততই বিজয়ের দ্বার প্রান্তের দিকে আমরা যেতে থাকবো। না, আমি এখনো পর্যন্ত আমরা হচ্ছে কোনো ভোট কেন্দ্রে মানে এই যে টেকনিক্যাল এবং প্রক্রিয়াগত কোনো জটিলতা আর বিষয় আমার কাছে এখনো খবর আসেনি। যদি কোনো প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয় আসে সেক্ষেত্রে অবশ্যই আমি জানাবো। আমরা শুনতে পাচ্ছি আমাদের সহকর্মী মুকসিমুল হাসান অপুকে দেখতে পাচ্ছি। আপনি ঠিক কোথায় আছেন অপু, যদি একটু বলেন, এবং আপনার পেছনে কি এটা ভোটারদের লাইন দেখতে পাচ্ছি আমরা? প্রশ্ন করেছিলেন প্রথমটা, সেটার উত্তর দিই যে সেটি হচ্ছে এবারে জাতীয় সংসদ নির্বাচনের সব থেকে আলোচিত একটি আসন ঢাকা ৮, অর্থাৎ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং এছাড়া আরও ৯ জন প্রার্থী আছে। মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে, এবং সেই আসনের একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র যেটি মতিঝিল আইডিয়াল স্কুল। আমি সেই আইডিয়াল স্কুলে 2টি কেন্দ্র রয়েছে, আমি একটি কেন্দ্রতে আছি। এবং আপনি যে পরে যেটি জানতে চেয়েছিলেন যে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি ভোটারদের লাইন কিনা, জি এটি ভোটারদের লাইন। এখন একটু দেখানোর চেষ্টা করি এই লাইনটা কীরকম। এই লাইনটা হচ্ছে একেবারে ভোট কেন্দ্রের ভেতরে ঢোকার আগের লাইন, অর্থাৎ এই লাইনটি শেষ না, এর বাইরেও আমরা আরও একটি লাইন দেখেছি, সেটা হচ্ছে একেবারে আইডিয়াল স্কুলের গেটের বাইরে একটি লাইন রয়েছে। প্রথমে গেটের বাইরে লাইনে দাঁড়াচ্ছেন, তারপরে তারা ভেতরে সেখানে লাইন করতেছে। আমরা যদি একটু ভোট কেন্দ্রের ভেতরে চিত্র দেখানোর চেষ্টা করি, ভোটাররা আসছেন, একে একে ভোট দিচ্ছেন। খুব বেশি সময় এখন পর্যন্ত গড়িয়ে যায়নি, যে কারণে ভোটের পরিস্থিতি আমরা যতটুকু দেখছি সেটি বলা যায় যে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ, ভোট দেওয়ার গতি যথেষ্ট আছে। এই আসনে উল্লেখযোগ্য বিষয়ের ভিতরে আমার কাছে যেটি চোখে পড়েছে সেটি হচ্ছে, আমি আগেই বলছিলাম যে এই আসনে মোট প্রার্থীর সংখ্যা 11, কিন্তু 2 জন প্রার্থী খুবই আলোচিত। কিন্তু আমরা যতটুকু দেখছি যে প্রতিটি কেন্দ্রে 11 জন প্রার্থী থাকলেও এজেন্ট দেখতে পাচ্ছি আমরা 3 থেকে 4 জন। এবং আমরা জানার চেষ্টা করেছিলাম যে অন্য এজেন্টটা কেন আসেনি। অনেকগুলো প্রতীক এমন রয়েছে যাদের আসলে তারা হয়তো নির্বাচনে অত কিভাবে অংশ নিচ্ছেন বা সব জায়গায় তারা এজেন্ট দিতে পেরেছেন কিনা সেটি আমরা জানি না। তবে যারা এজেন্ট আসছেন তারা বলছেন এজেন্টের কোনো সমস্যা হচ্ছে না, ভোট দিচ্ছেন। এবং সব মিলিয়ে বলতে গেলে ঢাকা 8 আসনে মোট কেন্দ্র 108টি এবং মোট ভোটার রয়েছে 2,66,000। শুরু থেকে চলছে ভোট, এখন পর্যন্ত ভোট গ্রহণের হার খুবই ভালো। দোলাই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। পূর্ণ তথ্য কিন্তু মুকসিমুল দিলেন যে পোলিং এজেন্ট যদিও প্রার্থী 11 জন, কিন্তু পোলিং এজেন্ট 3-4 জন। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি আছেন ওখানে, কারণ বড় দলগুলোর বাইরে আসলে সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়ে উঠতে পারেন না সব প্রার্থী, এবং তারা আসলে নির্ভর করেন মূল দুটো প্রতিদ্বন্দ্বী দলের উপর। তাদের যদি পোলিং এজেন্ট থাকেন কেন্দ্রে তাহলে বোধহয় এক ধরনের গ্রহণযোগ্যতা পায়। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ গোপীবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। সবুজ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ভোটারদের লাইন কেমন? অভিযোগ আছে কিনা কোনো? থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকে ঘিরে যে সকল উদ্বেগ, উৎকণ্ঠা বা নানা ধরনের রিলস আমরা দেখেছিলাম, আজকে সকাল 7:30 কিংবা আমরা একটা খোঁজ পাচ্ছি যে লাঙ্গল আর ধান একাকার হয়ে গিয়েছে, কারণ এটার মাধ্যমে আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভোট বিভিন্ন জায়গায় সুষ্ঠু হচ্ছে, আমরা যতটুকু খোঁজ পাইছি। কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, যেমন সকালবেলায় কেন্দ্রগুলোতে টাকা দিয়ে লোক দাঁড় করানো হয়েছে। আর এটা গতকালকের এটা সংস্কৃতি বিকাশ কেন্দ্র, আমাদের অনেকজনকে তারা আহত করেছে। সেখানে 200-300 জন লোক ছিল, আমরাও গিয়েছিলাম সেখানে। আমরা আজকে বলেছি আমরা ফুল প্রিপেয়ার্ড মাঠে, যদি কোনো অনিয়ম হয় আমরা প্রশাসনের কাছে তাদেরকে সুপর্দ করব। আর আমরা একটা খোঁজ পাচ্ছি যে লাঙ্গল আর ধান একাকার হয়ে গিয়েছে, যেটা আসলে বাংলাদেশের জন্য একটা আশনীয় সংকেত। আওয়ামী লীগের সময় যারা বাংলাদেশের মানুষের খুনের হত্যাযজ্ঞের সহযোগী ছিল, এই সহযোগীরা এখন ধানের সহযোগী হয়েছে। এটা আমাদের জন্য খুবই একটা অ্যালার্মিং বিষয়, এবং তারা দামি প্রার্থী হিসাবে ধানের জন্য কাজ করছে, ধানের শেষ মার্কায় বিএনপির জন্য। এটা খুবই অ্যালার্মিং বিষয় আমাদের জন্য, কারণ এটার মাধ্যমে আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে যাচ্ছে। তো যেটা হলো বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি, এবং যারা গণতন্ত্র বিনষ্ট করেছিল বাংলাদেশে, সেই গণতন্ত্র বিনষ্টকারীদের নিয়েই এই নির্বাচনে একসাথ হওয়াটা ভোট কেন্দ্রের মধ্যে এবং ভিতরে, এটা আসলে বাংলাদেশের জন্য একটি আশনীয় সংকেত। তারপরেও আমরা সবাইকে আহ্বান জানাবো, আপনার ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, এবং স্বতঃস্ফূর্ত ইনশাল্লাহ এখানে একটি নীরব ব্যালট বিপ্লব হবে ইনশাল্লাহ। আমরা শুনতে পাচ্ছি যে তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, সেটা হলো 12টার পরে তারা বিভিন্ন জায়গায়, সকালবেলা হলো বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই মির্জা আব্বাস মহিলা কলেজে, তো সেটা পরে সেনাবাহিনী হস্তক্ষেপে তারা প্রবেশ করেছে। তো এখন পর্যন্ত প্রশাসন নিউট্রাল আছে, যদি কোথাও প্রবলেম হয় সেটা অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো।
আমরা প্রত্যেকটা জায়গা যাচ্ছি ইনশাল্লাহ, এটা দিয়ে শুরু করেছি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে কথা হয় এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে যে যে ঘটনাগুলো ঘটতেছে এবং বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি এখানে আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করেছি লাইভ আকারে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের নির্বাচনগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।